বন্ধুরা, একজন মহিলা তার নিজের ছেলেকে জঙ্গলে গিয়ে রেখে আসে। কি হয়েছিল সেই মহিলার সাথে, আর কেনই বা সেই মহিলা নিজের ছেলেকে জঙ্গলে গিয়ে রেখে আসে? বন্ধুরা, এই গল্পটি কিন্তু খুবই বেদনাদায়ক। এই গল্পটি শুনলে আপনারাও নিজের চোখের জল আটকে রাখতে পারবেন না। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা, কি হয়েছিল সেই মহিলার সাথে, যে নিজের বুকছেড়া দন নিজের ছেলেকেই, মাত্র 1 বছর ছিল ছেলেটা, সেই ছেলেকে নিজেই জঙ্গলে রেখে আসেন? কি পরিস্থিতি হয়েছিল সেই মহিলার, যার কারণে তিনি নিজের ছেলেকে জঙ্গলে ফেলে আসেন? আসুন আমরা সবাই মিলে সেই গল্পটি শুনি, কি হয়েছিল সেই মহিলার সাথে। একদিন সকালবেলা ছিল ভারী, মেঘ জমে আছে আকাশে, কিন্তু বৃষ্টি পড়ছে না। শুধু বাতাসে একটা অদ্ভুত গুমট বেঁধে আছে। পশ্চিমের বাঁশবাগানের আড়াল দিয়ে সূর্যের আলো ঢুকছে আলগা আলগা, যেন গ্রামের প্রতিটি ঘরে ক্লান্তি ছড়িয়ে দিচ্ছে। এমন দিনগুলোতে কাজের তাগিদে উঠলেও মানুষের চোখে যেন ঘুম জমে থাকে। মহুয়া নামের এক মহিলা কুড়ে ঘরের মাটির চৌকাঠে বসে কাপড়ে গিট দিচ্ছিলেন। ছেঁড়া শাড়িটা আবারও সারাই করে পরতে হবে, কারণ মহুয়ার আর কোনো শাড়ি ছিল না। তার চোখে লাল রেখা, টানা 2 রাত ভালো ঘুম হয়নি, যেন শরীরের মধ্যে জমে আছে দুঃখে ভরা ভার। মহুয়ার বয়স মাত্র 22 বছর, কিন্তু মুখের বলি রেখার আভাস। যে কেউ দেখলে বুঝবে দারিদ্র, সংসারের চাপ আর মানুষের তীর্যক কথা মেয়েটিকে অকালেই বুড়ি বানিয়ে দিয়েছে। স্বামী গোপাল 6 মাস আগে শহরে গিয়েছে কাজের জন্য, আর ফিরে আসেনি। কোনো চিঠি নেই, কোনো খবর নেই। কেউ বলে শহরে নতুন সংসার পেতেছে হয়তো, তাই জন্য মহুয়ার কোনো খবর নিচ্ছে না। কেউ বলে দুর্ঘটনায় হয়তো মারা গেছে। মহুয়া কিন্তু কিছুই জানে না। এইসব নানান কথা শুনে মহুয়ার মনে কত যে প্রশ্ন জাগতো, কত যে দুশ্চিন্তা হতো, একমাত্র মহুয়াই জানে। শুধু সে জানতো তার কোলের 1 বছরের ছেলে রূপু, আর এই খড়ের ছাউনি দেওয়া ঘরটাই এখন তার সবকিছু। গ্রামের মানুষদের মুখে দয়ার চেয়ে বেশি বিদ্রুপ। স্বামী ছেড়ে চলে গেছে, এখন তো বুঝলি স্বপ্ন দেখে কি হয়। মেয়ে ছেলে মানুষ, একা থেকে কি করে টিকে থাকবি? এসব কথা প্রতিদিন মহুয়ার কানে ঢোকে, কিন্তু সে কিচ্ছু বলে না। সে শুধুমাত্র নীরবে সয়ে যায়। চুপ থাকাই শিখেছে মহুয়া, কারণ উত্তর দিলে কথার চেয়ে বেশি পাথর ছোড়া হয়। কিন্তু সবচেয়ে বড় চাপ ছিল খাবারের অভাব। ধান কাটার মৌসুম শেষ, ক্ষেত মজুরি নেই। মহুয়া 2 দিন ধরে শুধু পানি আর লাল নুন মেখে ভাত খেয়েছে। রূপুর জন্য পাতলা চালের মাড়ে চিনি মিশিয়ে দিয়েছে, তাও আজ শেষ হয়ে গেছে। আজ ঘরে কোনো খাবার নেই। এই দুর্দশার মধ্যেই সকালে তার মনের মধ্যে এক ভয়ঙ্কর চিন্তা উদয় হলো। চিন্তাটা এত ভয়ানক যে প্রথমে নিজেই ভয় পেয়ে এলো, কিন্তু তারপর মনে হলো হয়তো এটাই শেষ রাস্তা। সে ভাবলো, রূপুকে যদি এখানে রেখে দে তবে কোথায় মরবে, কিন্তু যদি জঙ্গলে রেখে আসে, জঙ্গলে তো অনেক ফল আছে, গাছ আছে, নদীর ধারে পানি আছে, হয়তো ভাগ্য থাকলে বেঁচে যাবে। হয়তো কেউ খুঁজে পাবে, নিয়ে গিয়ে মানুষ করবে। তার নিজের পক্ষে তো আর সম্ভব নয়। প্রতিদিন তার চোখের সামনে সন্তানের কষ্ট দেখা আর সহ্য হচ্ছিল না তার। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ আকাশে বিদ্যুতের ঝলকানি উঠল। মহুয়া বুকের ভিতর অদ্ভুত এক শূন্যতা অনুভব করলো। সে জানলো চিন্তা নয়, সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে মনে মনে। এইভাবে সে চিন্তা করতেই থাকলো। বিকেলের দিকে গ্রামের আকাশটা আরো ঘন হয়ে এলো। দূরে বাজপোলার শব্দ, কাকের দল ডানার শব্দ তুলে বাঁশবাগান ছেড়ে উড়ে যাচ্ছে। মহুয়া মাথায় পাতলা ওড়না টেনে রূপুকে কোলে নিয়ে
ছেলেটা তখন ঘুমোচ্ছিল, আদৌ ক্ষুধায় খাচ্ছিল। ক্ষুধার কান্না চেনা যায়, তাতে সুর থাকে না, শুধু হাহাকার থাকে। সে চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার চারপাশে তাকালো, কেউ যেন কিছু না বুঝে এই ভয়ে তার বুকের ভিতর ঢেউ তুলল। তাড়াতাড়ি ভিতরে গিয়ে একখানা পুরানো কম্বল মেলে নিল, তাতে রূপুকে জড়িয়ে কোলে চাপালো। তারপর বাজারের দিক দিয়ে ছোট পথে পা বাড়ালো মহুয়া। পথটা সোজা যায়নি, মাটির পথ, কাদায় ভিজে, স্লিপ করলে পা কেটে যাবে এমন অবস্থা। কিন্তু মহুয়া থামছিল না। তার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা, যেন কোনো অনুভূতিই নেই, শুধু মনের ভেতর একটাই কথা, যা করছি এটা শেষ ভালো কাজ, অন্তত শেষ চেষ্টা। রূপ মাঝে মাঝে ঘুমের ভেতর কেঁপে উঠছিল। মহুয়া বুকের কাছে টেনে নিলেও তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, ক্ষুধা আর বয়ে ঠান্ডা। দূরে বনের কালো রেখা দেখা যাচ্ছিল। মহুয়া জানে একবার সেখানে ঢুকে গেলে ফিরতে দেরি হবে না, বরং বেরিয়ে আসা কঠিন হবে। জঙ্গলে ঢোকার মুখে হঠাৎ একটা হাওয়া বইল। তার শরীর কেঁপে উঠল, যেন কারো অদৃশ্য হাত তাকে আটকাতে চাইছে। এই মুহূর্তের জন্য সে তমকাল মনে হলো, না, এ অন্যায়। আমি মা, আমি কিভাবে আমার ছেলেকে জঙ্গলের মধ্যে রেখে আসব? কিন্তু পরক্ষণেই নিজের ভেতরে কঠোর কণ্ঠ বলল, তুই কি চাস ওকে এখানে রেখে মরতে দেখতে? অন্তত জঙ্গলে রেখে গেলে হয়তো কোনো দয়া বা কারোর দয়া হলে তার উপর পড়বে এবং সে বেঁচে যাবে। মহুয়া এইসব কথা ভেবে ভেবে জঙ্গলের দিকে পা বাড়ালো। গভীর বনের ভেতরে ঢুকে সে একটা পুরনো অশ্বত্থ গাছের গোড়ায় রূপুকে সরিয়ে দিল। গাছটার শিকড় মাটির উপরে উঠে এসে চারপাশ এক ধরনের প্রাকৃতিক বেড়া তৈরি করেছে, যেন রূপুকে আগলানোর জন্যই। রূপু তখন জেগে উঠেছে, বড় বড় চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে আছে। কোনো কান্না নেই, শুধু অবুঝ বিস্ময়। মহুয়া এক মুহূর্তের জন্য মুখ ফিরিয়ে নিল, চোখে জল তখন চলে এসেছিল। সে রূপুর গালে হাত বুলিয়ে ধীরে ধীরে বলল, তুই বাঁচ। রূপু মায়ের দুয়ার এলো তোর সাথে। তারপর সে উঠে দাঁড়ালো, একবারও পিছনে না তাকিয়ে দ্রুত পা চালিয়ে যেন যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে পালাতে পারে। এটাই ছিল মহুয়ার টার্গেট। কিন্তু দূরে সরে যাওয়ার সময় সে জানতো না, গাছের ডালে লুকিয়ে থাকা এক মা বানরের চোখে ঠিক তখনই অদ্ভুত এক আলো জ্বলছে। যেন সে বুঝে ফেলছে এই ছোট প্রাণটার এখন তারই দায়িত্ব। এদিকে অশ্বত্থ গাছের পাতা দিয়ে ছায়া পড়ছে চারপাশে। রূপু কম্বলের ভেতর নড়ে চড়ে বসতে চেষ্টা করছে, কিন্তু বাচ্চা বলে ঠিকমতো বসতেও পারছে না। চারপাশে শুধু বনজ সম্পদ, দূরে ঝিঝি পোকার ডাক, পাতা নড়ার মৃদু আওয়াজ, আর মাঝে মাঝে পাখির ডানার জাফরানি। গাছের ডালের উপর থেকে একজোড়া উজ্জ্বল চোখ ধীরে ধীরে নিচে নেমে এলো। সে এক পূর্ণবয়স্ক মা বানর, তার বুকে তখনও নিজের শিশু বাঁধা ছিল। শিশু বানরটিকে বুকের কাছে চেপে রেখে সে রূপোর দিকে কৌতূহল ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো কোনোদিন মানুষের বাচ্চাকে এত কাছে থেকে দেখেনি সেই বানর মাটি। কিন্তু অদ্ভুতভাবে রুনুর মুখের কাঁদো কাঁদো ভঙ্গি তার মধ্যে এক পরিচিত অনুভূতি জাগিয়ে দিল, মা হওয়ার অনুভূতি। বানরটি ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো, চার হাত পা দিয়ে মাটিতে ভর দিয়ে রূপুর কাছে এসে বসলো। রূপু প্রথমে চমকে উঠলো, কিন্তু কান্না করলো না, শুধু বড় বড় চোখে তাকিয়ে রইলো। বানরটি একটু দূরে থামলো, যেন যাচাই করছে বাচ্চাটা বিপজ্জনক কিনা। তারপর কম্বলের কিনারায় হাত দিয়ে নাড়া দিল, গন্ধ নিল। গন্ধে হয়তো দুধের হালকা গন্ধ পেয়েছে, কারণ তখনই তার বুকের দুধ ছড়িয়ে পড়েছিল। সে নিজের শিশুকে সামান্য দূরে বসিয়ে রেখে রূপুকে আলতো করে কোলে তুলল। প্রথমে রূপু কুঁকড়ে গেল, কিন্তু বানরের নরম লোম আর উষ্ণ গায়ের গন্ধে কিছুটা শান্ত হলো। বানরটি নিজের বুকে রুনুর মুখ আনলো, যেন তাকে নিজের দুধ খাওয়াতে চায়। আশ্চর্যের বিষয়,
রূপু প্রথমে দ্বিধা করলেও তাড়াতাড়ি ঠোঁট চেপে ধরল। ক্ষুধা যে সব ভয়কে হার মানায়। দুধের স্বাদ ভিন্ন, গন্ধ অছানা, কিন্তু তাতে উষ্ণতা আর তৃপ্তি আছে। রূপু ধীরে ধীরে দুধ খেতে লাগলো, আর বানরটি মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো, যেন নিজের সন্তানের মতোই। এভাবে কিছুক্ষণ কেটে গেল। বানরটি এবার নিজের শিশুকে ও রূপুকে একসাথে বুকের কাছে নিল। দুটো ভিন্ন প্রজাতির সন্তান, কিন্তু তার চোখে দুজনেই সমান। সন্ধ্যার আগেই সে রূপকে নিয়ে বনভূমির আরো গভীরে চলে গেল। সেখানে ছিল বড় পাথরের গুহার মতো জায়গা, চারপাশে বনলতা পাতা, যেখানে শিকারী প্রাণীর প্রবেশ খুবই কঠিন। এটাই হবে রূপুর নতুন আশ্রয়, এটা মনে মনে ভাবছে বানর মাটি। তারপর ধীরে ধীরে রাত হয়ে গেল। দূরে শেয়ালের হুক্কা হুয়া ডাক ভেসে আসছিল, কিন্তু গুহার ভিতর উষ্ণ দুধের গন্ধ আর মা বানরের বাহুর চাপ রূপুকে ঘুম পাড়িয়ে দিল। তার ছোট বুক ওঠানামা করছিল। ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারে এক অচেনা মায়ের কোলে সে নতুন জীবনের প্রথম রাত কাটাচ্ছিল। তারপর পরের দিন সকালে প্রথম ভোরের আলো যখন গাছের ফাঁক দিয়ে গুহার ভিতরে ঢুকলো, রূপু তখনও গভীর ঘুমে। রাতে ঠান্ডা পড়েছিল, কিন্তু মা বানরের লোমশ দেহ আর উষ্ণ দুধ তাকে ডেকে রেখেছিল, তাই শীত তাকে ছুঁতেও পারেনি। বানরটি নিজের ছেলেও ঠিক তার পাশে ঘুমিয়েছিল, দুজনের মাথা একসাথে টেকানো। সকাল হলেই মা বানর কাজে বেরোয়। তার প্রথম কাজ দুটো বাচ্চাকে নিরাপদ জায়গায় রেখে খাবারের খোঁজে যাওয়া। সে জানে গাছের উঁচু ডাল আর বনলতার আড়ালে নিরাপদ। তাই সে রূপু আর নিজের শিশুকে এক গাছের শাখায় বসিয়ে লতাপাতা দিয়ে চারপাশে আড়াল করে রাখে। রান্নাঘরের মতো কিছু নেই, কিন্তু তার কাছে বনেই সব। সে ফল তুলে আনে, কলা, কাঁঠালের কচি কোয়া, বুনো পেঁপে, এইসব। রূপুর জন্য নরম ফলগুলো মুখে চিবিয়ে মেখে দেয়, যাতে গিলতে সহজ হয়। প্রথম দিকে রূপু এসব খেতে গা বাঁচালেও ক্ষুধা তাকে মানিয়ে নিতে শিখিয়েছে। দুধ ছাড়াও এই ফল আর গাছের কচি পাতা ধীরে ধীরে তার শরীরে শক্তি আনতে লাগলো। এইভাবে তাদের দিন কাটতে লাগলো। রূপুর হাসি ধীরে ধীরে ফিরে আসে। সে এখন বানরের শিশুর সাথে খেলা শিখে গেছে। ডাল থেকে ডালে দুল খাওয়া, পাতা ছিঁড়ে আকাশে ছুড়ে দেওয়া, গাছের গুড়ি বেয়ে নামা, এই সব কিছু রূপু এখন পারত। যদিও মানুষের মতো তার হাত পা তত দ্রুত নয়, তবুও বানরটির চোখে গর্ব, যেন নিজের সন্তানেই এভাবে বড় হচ্ছে। মাঝে মধ্যে মা বানর দূরে গেলে অন্য প্রাণীরা আসে। চঞ্চল টিয়া পাখি এসে গাছে বসে আওয়াজ তুলে। ঝোপের আড়ালে হরিণ আসে কচি পাতা খেতে, কিন্তু শিকারী প্রাণীর গন্ধ পেলেই মা বানর তীব্র ডাক দেয়, এক ধরনের সতর্ক বার্তা, যা শুনে রূপু স্থির হয়ে বসে যায়। বনের এই ভাষা শিখতে তার সময় লাগেনি। রাতে যখন চারপাশে পোকামাকড়ের ডাক আর পাতার মর্মর শব্দ ছাড়া কিছু শোনা যায় না, মা বানর রূপুকে বুকের কাছে টেনে তখনই ঘুম পাড়ায়। তার লোমের গন্ধ, হৃদস্পন্দনের শব্দ আর উষ্ণতা সব মিলে রূপুর জন্য হয়ে উঠেছে নতুন মার আলিঙ্গন। এইভাবে তাদের দিনগুলি গড়াতে লাগলো। মৌসুম বদলায়, বর্ষার বৃষ্টিতে গুহার ছাদ থেকে পানি ঝরে, শীতে ঠান্ডা বাতাস আসে, গ্রীষ্মে রোদের গাছের পাতাও ঝিমিয়ে পড়ে। কিন্তু প্রতিটি মৌসুমে মা বানর নিজের জীবন বাজি রেখে রূপুর খাবার জোগাড় করে। রূপু ধীরে ধীরে মানুষের বাসার স্মৃতি হারাতে শুরু করে। মায়ের মুখ, গ্রামের কোলাহল, সেই কুঁড়েঘর, দেয়াল, সব যেন কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। এখন তার জগৎ শুধু এই গাছপালা, লতা, নদী ধারা আর সেই লোমশ মা, যে কোনোদিন তাকে ছেড়ে যায় না। এইভাবে বছরের পর বছর যেতে লাগলো। রূপুর বয়স এখন 5 বছর। মানুষের সন্তান হয়েও তার শরীর ও মন অনেকটা বনের মতোই হয়ে গেছে। খালি পায়ে কাটা ঝোপে হাঁটতে তার ভয় নেই। গাছের ডালে ঝুলতে পারে অদ্ভুত ভারসাম্য, আর ছোট নদীর স্রোতে সে মাছের মতো সাঁতার কাটতে পারে। তার চুল লম্বা হয়ে কাঁধে ঝুয়েছে। সূর্য রোদে পুড়ে গায়ের রং গাঢ় হয়ে গেছে। পোশাকের কোনো চিহ্ন নেই। মা বানরের মতো সে শুধু বড় পাতায় নিজের
গোপন অংশ ঢেকে রাখে আর ঠান্ডায় লতাপাতা দিয়ে শরীর মুড়ে রাখে। তবে তার চোখ এখনো মানুষের চোখ, গভীর প্রশ্ন ভরা আর কখনো কখনো অদ্ভুত এক শূন্যতা নিয়ে তাকিয়ে থাকে। কেন সে আলাদা? কেন তার হাত বানরের মতো দ্রুত নয়? কেন সে কথা বলতে পারে না? এসব প্রশ্ন হয়তো তার মনের ভেতর জন্ম নিচ্ছে, কিন্তু উত্তর সে জানে না। মা বানরটি এখন বয়সে ঢুকে পড়েছে, অনেক বয়স হয়ে গেছে তার। তার লাভ আগের মতো দ্রুত নয়। দাঁতের ধার কমে গেছে, কিন্তু রূপোর জন্য তার যত্নে কোনো ঘাটতি নেই। সে এখনো ফল, শিকড় আর বনু ডিম জোগাড় করে আনে, কখনো নিজের ভাগ কমিয়ে রূপুর মুখে তুলে দেয়। কিন্তু বন সবসময় নিরাপদ নয়। একবার বর্ষার দিনে নদীর ধারে খেলতে খেলতে রূপু হঠাৎ বন্যার স্রোতে ভেসে যাচ্ছিল। মা বানর পাগলের মতো ডাল থেকে ডালে ঝাঁপ দিয়ে ঝুঁকি নিয়ে তাকে ধরে টেনে তুলেছিল সেইবার। সেদিন রূপুর চোখে প্রথমবার ভয় দেখা গিয়েছিল। এই ভয় তাকে বুঝিয়েছিল বনে বাঁচতে শুধু খেলাধুলা জানলেই হয় না, সতর্ক হতে হয় প্রতিটি মুহূর্তে। এইভাবে বছরের পর বছর রুনু বনজীবনের ভাষা শিখে গেছে। শেয়ালের ডাক শুনে শিকারীর উপস্থিতি বোঝা, পাখির উড়ান দেখে জোরের আভাস পাওয়া, কিংবা গন্ধ শুকে সাপের উপস্থিতি টের পাওয়া। তবু মাঝে মাঝে নদীর জলে নিজের প্রতিচ্ছবি দেখে সে থমকে যায়। তার মতো কেউ নেই বনে, সে জানে না, কিন্তু তার ভেতর মানুষের অতীত জেগে ওঠে ক্ষণিকের জন্য। এইভাবে সময় গড়াচ্ছিল। কিন্তু একদিন বনে নীরবতা ভেঙে এলো এক ভিন্ন শব্দে। মানুষের কণ্ঠস্বর শোনা গেল। দূরে কেউ চেঁচাচ্ছে, লাঠি দিয়ে গাছ পেটাচ্ছে, কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। মা বানরটি আতঙ্কিত হয়ে উঠল তখন। সে জানে মানুষ মানেই বিপদ, ফাঁদ, শিকার, আগুন। সে রূপুকে বুকের কাছে টেনে নিয়ে বলল, আর গভীর জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল রূপুকে নিয়ে। কিন্তু রূপুর বুকের ভিতর তখন কেমন অদ্ভুত একটা টান লাগলো, যেন এই অচেনা শব্দগুলো সে কোথাও আগে শুনেছে, বহু দূরের কোনো জীবনে। তারপর ধীরে ধীরে মানুষের কণ্ঠস্বর কাছে আসছিল, পাশাপাশি কুকুরের তীক্ষ্ণ ঘেউ ঘেউ, লাঠির আঘাতে ডাল ভাঙার শব্দ আর বাড়ি ভাইয়ের আওয়াজ। সব মিলে বনজ নিরাপদা ভেঙে যাচ্ছিল। মা বানর আতঙ্কে রূপুকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে স্পষ্ট ভয়, যেন অতীতের কোনো স্মৃতি তাকে কাঁপিয়ে তুলছে। হয়তো একসময় মানুষের ফাঁদে কোনো আপনজনকে হারিয়েছে, হয়তো মানুষের নিষ্ঠুরতা সে নিজের চোখে দেখেছে। রূপু কিছুটা দ্বিধায়। সে শব্দগুলোর মধ্যে এক অদ্ভুত পরিচিতি পাচ্ছিল, যেন বহু বছর আগে কোথাও সে এই ভাষা শুনেছে। যদিও এখন কোনো শব্দের মানে বোঝে না। হঠাৎ জো পাক করে তিনজন মানুষ বেরিয়ে এলো। তাদের গায়ে আধময়লা শার্ট, কোমরে বাঁধা দড়ি, হাতে লাঠি। পেছনে দুটো বড় শিকারী কুকুর নাক নিচু করে গন্ধ শুকছে। প্রথম মানুষটি রুনুকে দেখে থমকে দাঁড়ালো। এই যে মানুষ, এই জঙ্গলে বাচ্চা মানুষ কেমন করে? দ্বিতীয়জন বলল অবিশ্বাস্য বলে, এ কি পাগল? না না, দেখ গায়ে কোনো কাপড় নাই, কিন্তু চুল মুখ সব মানুষের মতো। তৃতীয় মানুষজন বলল, বয়সে বড়, গম্ভীর গলায় বলল, এই ছেলে হয়তো হারিয়ে গেছে, ধরে নিয়ে যাই গ্রামে। কথা শেষ হওয়ার আগেই মা বানর তীব্র চিৎকার করে উঠল, বলল, তার চোখ তার চোখ লাল, দাঁত বের করে শত্রুর মতো ফুসফুস করছে। সে রূপকে পিঠে চাপিয়ে দ্রুত ডাল বেয়ে ওপরে উঠে গেল। মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু শিকারী কুকুরগুলো ঘেউ ঘেউ করে গাছের গোড়ায় মরতে লাগলো। বয়স্ক মানুষটি কুকুরকে টেনে ধরে বলল, এই বানরটা বাচ্চাটাকে মায়ের মতো আগলাচ্ছে, আশ্চর্য ব্যাপার। রূপো গাছের উঁচু ডালে বসে নিচের দৃশ্য দেখছিল। তার চোখে মিশেছিল কৌতূহল আর অদ্ভুত টান। ওরা যে মানুষ সেটা সে বুঝেছে, আর নিজের ভেতরে কোথাও সে জানছে সে ওদেরই একজন। কিন্তু মা বানরের বাহু আরো শক্ত হয়ে গেল। সে জানে, যদি একবার এই মানুষেরা রূপকে নিয়ে যায়, তবে হয়তো আর কখনো ফেরত দেবে না। মানুষগুলো কিছুক্ষণ চেষ্টা করলো, ডালে লাঠি টুকলো, ফল দিয়ে প্রলুব্ধ করলো, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে তারা কুকুর ডাকতে ডাকতে চলে গেল। গাছের পাতায় আড়ালে মিলিয়ে গেল তাদের শব্দ।
রূপুর বুকের ভিতর তখন কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। সে বুঝতে পারলো না কেন মানুষদের চলে যাওয়ার তার মন ভারী হয়ে গেল। এইভাবে দিন যেতে লাগলো। একবার শরৎকাল, গাছের পাতায় সোনালি রং, আকাশে নীলচে সাদা মেঘে ভরা। বনের ভেতর এক ধরনের শান্তি নেমে এসেছে, কিন্তু রূপর মনে শান্তি নেই। মানুষদের দেখার পর থেকে তার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা বাসা বেঁধেছে, যেন কোথাও কিছু আছে যা সে ভুলে গেছে কিন্তু হারায়নি। বারবার তার মনের জগতে এই নিয়ে আলোড়ন হয়েছিল। একদিন বিকালে নদীর ধারে ফল করছিল মা বানর। রূপু তখন একা নদীর জল নিয়ে খেলছিল। হঠাৎ তার কানে এলো দূর থেকে মানুষের গলার আওয়াজ। আগের বারের মতো লাঠি পেটানোর শব্দ নয়, বরং মৃদু ডাকা, রূপু রে রূপু। সে থমকে দাঁড়ালো। শব্দটা যেন বুকের ভেতর গিয়ে লাগলো। কোথাও গভীরে সে এই নাম চিনতে পারছে। এই ডাকের ভেতরে এমন এক সুর আছে যা তাকে ভয় দেখায় না, বরং টানে। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক মাঝবয়সী মহিলা। চোখে ক্লান্তি, গায়ে মলিন শাড়ি, কিন্তু মুখের ভিতর এক অবর্ণনীয় তৃষ্ণা, যেন বহু বছর ধরে হারানো কিছু করছে। মহিলা তাকে দেখে থমকে গেল। দুটো হাত মুখের উপর চেপে ধরলো, তারপর কাপা গলায় বলল, আমার রূপু। রূপু কিছু বুঝলো না, কিন্তু তার বুকের ভিতরে অদ্ভুত এক আলোড়ন সৃষ্টি হলো। মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, চোখে বেয়ে জল গড়াচ্ছে। তুই তুই আমার ছেলে, আমি তোর মা। মা বানরটি তখনই এসে দাঁড়ালো রূপুর সামনে। তার শরীর শক্ত, দাঁত বের করে গর্জন করছে। সে বুঝতে পারছে এই মানুষটাই তার সন্তানকে নিতে এসেছে। কিন্তু তার কাছে রূপু শুধু উদ্ধার করা প্রাণ নয়, বরং নিজের সন্তান। মহিলাটি কাপা কণ্ঠে তখন বলেন, আমি ভুল করেছি। ক্ষুধা, দারিদ্রতা সব কিছুতেই হেরে গেছিলাম, কিন্তু প্রতিদিন তোর জন্য কেঁদেছি। আজ ঈশ্বর আমার পাপ ক্ষমা করেছেন, তুই আবার আমার সামনে। রূপু বিভ্রান্ত তখন। তার একদিকে মা বানরের স্নেহ, যে তাকে বাঁচিয়ে রেখেছে, খাইয়েছে, আগলে রেখেছে। অন্যদিকে এই মানুষ, যার মুখে সে মনে করতে পারে না, কিন্তু কণ্ঠে অদ্ভুত টান। মা বানর আর মহিলা একে অপরের চোখ রাখলো। দুটো মায়ের মধ্যে নীরব যুদ্ধ শুরু হলো। একজন জন্মদাত্রী আর একজন জীবনের রক্ষক। রূপু দ্বিধায় দাঁড়িয়ে রইল। নদীর জলে নিজের প্রতিচ্ছবি দেখে, প্রতিচ্ছবিতে মানুষ, কিন্তু চোখে বনজ জীবনের ছাপ। তার মনে প্রশ্ন, সে আসলে কোথায় বিলংস করে। রূপু তখন কি করবে? রূপু তখন নদীর ধারে দাঁড়িয়ে দুজন মায়ের দিকে তাকিয়ে রইল। একজন তাকে জন্ম দিয়েছে, অন্যজন তাকে জীবন দিয়েছে। শেষে সে ধীরে ধীরে মানুষ মায়ের কাছে এগিয়ে গেল, মায়ের হাতটি ধরল। মহিলার চোখে অজস্র জল, ঠোঁটে হাসি। সে ছেলেকে বুকের মধ্যে টেনে নিল। আর এদিকে মা বানর কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে গাছের ডাল বেয়ে দূরে চলে গেল। রূপু মানুষের জগতে ফিরলেও, কিন্তু বনের জীবন, মা বানরের গন্ধ আর স্নেহ সে কোনোদিনও ভুলেনি। গ্রামের আকাশের নিচে থেকেও তার কানে মাঝে মাঝে বেশি আসতো, দূরে কোথাও গাছের ডালে সেই মায়ের ডাকে ভরা এক দীর্ঘশ্বাস। সে বা মা বানরকে সব সময় মনে করত, আর মনে মনে প্রচন্ড দুঃখ পেত, এবং সেই মা বানরের কথা তার বারবার শুধু মনে পড়তো। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।